ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয় বললেন সাদিক। নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিলেন আবিদুল। শিবিরের সমালোচনায় উমামা। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের। আওয়ামী লীগের সঙ্গে শিবির আঁতাতের অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির জন্য সতর্কতা সংকেত বললেন সেলিমা রহমান। ৩৩ বছর পর ডাকসু নির্বাচন কাল, ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা। ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান জব্দ করল এনবিআর। গোয়েন্দারা কাজ করছে, এ বিষয়ে জানেন না বললেন এনবিআর চেয়ারম্যান। ফের ছিনতাইকারীদের তাণ্ডব মোহাম্মদপুরে। ৩ ঘন্টার মধ্যে 2টি ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে 2 ছিনতাইকারী নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। চমক দেখিয়ে ডাকসুতে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জোট। জুলাই গণ অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস সহ 28টি পদের মধ্যে 23টিতে জয়ী হয়েছেন তারা। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে 9,000-এরও বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী এস এম ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ডাকসু নিয়ে রাতভর উত্তেজনা। ভোটের 16 ঘন্টারও বেশি সময় পর সকাল 8:30টায় ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। জানানো হয় ভোটের হার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে একই দলের এস এম ফরহাদ। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের এস এম ফরহাদ 10,794টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম ও এস এম ফরহাদ বলেন, এই বিজয় সবার। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। নির্বাচনের ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সঙ্গে সঙ্গে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতিমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানিয়েছেন তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কাল রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তিনি। সাম্য ও মানবিক মর্যাদা বাস্তবায়নের জন্য বিএনপি রাজনীতি করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পুরুষের পাশাপাশি নারীরও দরকার। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভানেত্রী আফরোজা আব্বাস অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন। সে নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টি জোর দেন তিনি। আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই? মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান? দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাশ না করি, আপনারা দিলে কি আপনারাই পাশ করবেন? তো পাশ তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতির সাথে যোগসূত্রের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সকল ভোট জামায়াত শিবির নিয়ে নিয়েছে। জামায়াত শিবিরের এত ভোট কোথা থেকে এলো সে প্রশ্ন তুলেছেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের শোকসভায় তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত নেতারা বৈঠকে বসে বিএনপিকে বারবার বলে আওয়ামী লীগ যেন আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে, কিন্তু অন্যদিকে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিজেদের ভোট বক্সে নিয়ে নিয়েছে। মির্জা আব্বাস আরও বলেন, দেশে বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। 5 আগস্টের পর দেশে বিভিন্ন স্থানে বিএনপি নানা অপকর্ম করছে বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। তিনি আরও বলেন, বিএনপির ভেতরে ঢুকে এসব অপকর্ম করছে আওয়ামী লীগ আর দোষ চাপাচ্ছে বিএনপির উপর। দেশে এবং দেশের বিরুদ্ধে, এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ, 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেয়। ডাকসু নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত সভায় একথা বলেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দিবসটি পালন হয়েছে। দুপুরে বরিশাল সদর রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর মহিলা দল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সেলিমা রহমান। এ সময় তিনি বলেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তা বিরোধীরা বিজয়ী হয়েছে। এটা বিজয় নয়, ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট জেলা মহিলা দল। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিলা দলের নেতারা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে আসে। দুপুরে গাইবান্ধায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহিলা দল গাইবান্ধা জেলা শাখা। ডাকসু নির্বাচনে জয়ী হলে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মান্না। তিনি আরও বলেন, তরুণরা পরিবর্তন চায় সকল ক্ষেত্রে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংস্কারের কোনো বিকল্প নেই। ডাকসু নির্বাচন করে ছাত্ররা দেখিয়ে দিয়েছে দেশে ভালো ভোট সম্ভব। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ডাকসু নির্বাচনকে ঘিরে দলগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ খুবই প্রশংসনীয়। তবে ডাকসু নির্বাচনকে সমগ্র বাংলাদেশের নির্বাচন ভাবা যাবে না। এ ধরনের চিন্তা সাংঘর্ষিক। অতীতে এমন অনেক ছাত্র সংসদ নির্বাচন হয়েছে যা জাতীয় পর্যায়ে প্রভাব ফেলেনি। একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে, গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যে হাইপটা তৈরি করছেন, ফলে আপনারা এটাকে যেন একটা ক্ষমতার একটা জয় পরাজয়ের একটা মাপকাঠি হিসাবে বিবেচনা করছেন। এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না। মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর ভিপি হয়েছিল। আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টিতে হয়নি। আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি। অতএব ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিও বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিবর্তনের রাজনীতি যারা ধরতে পারেননি তাদের পরাজয় হয়েছে বলে অভিমত তাদের। এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এতে ইতিহাস গড়ে জয়লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। গত 15 বছরে সুষ্ঠুভাবে ভোট দিতে না পারায় এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি দেশজুড়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। 5 আগস্ট পরবর্তী আশানুরূপ সুষ্ঠু ভোট হয়েছে বলে অভিমত তাদের। তবে শিক্ষার্থী বান্ধব রাজনীতির অভাব এবং গতানুগতিক রাজনীতির কারণে ছাত্রদল সহ অন্যদের ভরাডুবি ঘটেছে বলে অভিমত বিশ্লেষকদের। গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে, যদিও কিছু মানুষের, কিছু সংগঠনের কিছু অভিযোগ আছে, কিন্তু ওভারঅল নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হয়েছে এবং স্বতঃস্ফূর্ত। বিগত সময়ের ছাত্রলীগকে অথবা এর আগের সময়ের ছাত্রদলকে একটা ব্লেম দেওয়া হয় যে ছাত্রদল ছাত্রলীগের যে নিপীড়নমূলক রাজনীতি, সেই রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জন্য এক ধরনের, খাঁটি বাংলায় বললে, একটা প্যারা হয়ে দাঁড়িয়েছিল। এই প্যারা থেকে আসলে সাধারণ শিক্ষার্থী মুক্তি চায়। সেই মুক্তি চাওয়ার ক্ষেত্রে ছাত্রদলকে আসলে সেই দায়ভারটা নিয়ে যেতে হয়েছে আপনার বিগত সময়ের যে নিপীড়নমূলক ব্যবস্থাপনার, এইটা মূলত একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে ভোটিং বিহেভিয়ারে। ডাকসু নির্বাচন আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। ছাত্র শিবিরকে নিষিদ্ধ রাখা কিংবা ছাত্র শিবিরকে একেবারে খুব ধোয়া তুলসী পাতা, যেটা আমরা খাঁটি বাংলায় বলি, এরকম করে আসলে অ্যানালাইসিস করার কিছু নাই। ছাত্র শিবির একটা সাধারণ রাজনৈতিক দলের মতোই, ছাত্রদল ছাত্র শিবির ছাত্রলীগের মতোই একটা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। ফলে তারা যখন রাজনীতি করতে পেরেছে, তো তাদেরও এখন দোষ গুণের
বিবেচনা এবং মূল্যায়নের সামনে হয়তো সময় আসছে। গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি তার একটা বড় পরিবর্তন আমরা দেখলাম, এবং যে ট্যাগিংয়ের যে রাজনীতি বা অমুক অমুকপন্থী তমুক তমুকপন্থী বা এই যে হল রুম গেস্ট রুম, এর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর একটি বিষয় আমরা এখানে লক্ষ্য করলাম। ডাকসুতে বিজয়ী এবং বিজিতরা মিলেমিশে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কাল অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। তাদের অভিযোগ, কোন প্রক্রিয়ায় ব্যালট পূরণ করা হবে তা স্পষ্ট করেনি কমিশন। কেন্দ্রীয় পোলিং এজেন্টের ভূমিকা কি হবে তাও জানানো হয়নি। এদিকে ক্যাম্পাসে মাদকের পাশাপাশি টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দিকে। রিপোর্ট করছেন ফরুক বাবু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বৃহস্পতিবার ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কার্যক্রম। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫ পদে লড়াই করছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন ৮ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। জাকসু নির্বাচনের প্রতিটি হলেই ব্যবস্থা থাকছে ভোট গ্রহণের। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখছেন প্রার্থীরা। প্রশাসন অন্ধকারে রেখে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা তাদের গাফলতি অভিযোগ প্রার্থীদের। বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা অনেকে করছেন, কিন্তু আমরা চাই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক মতটা প্রকাশ করতে পারুক। ভোটটা কিভাবে গণনা হবে, ব্যালট পেপারটা কেমন থাকবে, এগুলো তো খুবই বেসিক জিনিস। ডাকসু নির্বাচনের শুরু থেকেই ক্যাম্পাসে বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রার্থীদের। বিভিন্ন হলগুলোতে অনেক টাকা অফার করছে, পাশাপাশি তারা হচ্ছে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, অনেকে মাদক দ্রব্য সরবরাহ করছে। যাকে বিপি হিসেবে নির্বাচন করবে তার মধ্যে অবশ্যই সততার গুণটা লক্ষ্য রেখেই সততা, দক্ষতা এবং যোগ্যতা এই বিষয়গুলোকে অবশ্যই বেশি গুরুত্ব দেবে। তবে মঙ্গলবার জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের রেজাল্ট জানানোর আগেই ব্যালট পেপার ছাপানো হয়েছে। এখন কেউ মাদকাসক্ত প্রমাণিত হলে তার বিষয়ে কি ভূমিকা হবে তা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন রাতে গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে, অথচ আমরা দেখা যায় সাবেক শিক্ষার্থী অনেক সময় আসলো গেটে তাকে আইডি কার্ডের জন্য আটকে দেওয়া হচ্ছে। সবাই ম্যাচিউর, সবাই তাদের নিজের অধিকারটা সম্পর্কে জানে, যে যেই ব্যক্তি যোগ্যতা সম্পন্ন তাদের প্রতিনিধিত্ব করতে পারবে পরবর্তী ১ বছর সময়ে, তারা সকলেই সেই ব্যক্তিকেই ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। এদিকে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে প্রার্থীদের অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। জাকসু নির্বাচন উপলক্ষে আগামী ১২ তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সভাপতি সহ ৭ জনের নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করা যাবে বলে জানান নির্বাচন কমিশন। বিকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম। প্রাথমিকভাবে যে ৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা হলেন সহসভাপতি প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক শাহিন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্ডস চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মোহাম্মদ ওমর ফারুক শাফিন আজমির। রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23টি পদের বিপরীতে 260 জন, সিনেটে 5 জন, ছাত্র প্রতিনিধি পদে 62 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট 322 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় এখন মোট প্রার্থী 315 জন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলোর মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে,
প্রশিক্ষণের ধরন, মান এসব মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করার উপর জোর দিয়েছেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৯ম সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি স্বাধীন ইউনিট গঠনের উপর জোর দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, তারা সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের উপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে, সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সরকারি কর্মকর্তাদের তথ্য সেখানে থাকবে বলে জানানো হয়েছে। সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। একই ব্যাংকে শেখ হাসিনার নামে একটি এফডিআর হিসাবে থাকা 12 লাখ টাকার সন্ধান পেয়েছে এনবিআর। এছাড়া পূবালী ব্যাংকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে অন্য একটি সঞ্চয় হিসাবে 44 লাখ টাকার খোঁজ পেয়েছে সিআইসি। তবে শেখ হাসিনার লকার জব্দ করলেও সেই লকারে কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এনবিআর এর গোয়েন্দা সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আইনি জটিলতায় লকারটি এখনো খোলা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপের পর লকারটি খোলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, পূবালী ব্যাংকে শেখ হাসিনার ভল্ট থাকার বিষয়ে এনবিআর এর কিছুই জানা নেই, তবে প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভল্ট সন্ধানে গোয়েন্দারা তাদের কাজ করছেন, আর তাদের কাজ গোপনীয়ভাবে করাই স্বাভাবিক। রাজধানীতে এনবিআর ভবনে আয়োজিত মিট দ্য বিজনেস অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ব্যক্তি শ্রেণীর করদাতাদের মতো আগামী বছর থেকে কর্পোরেট প্রতিষ্ঠানে রিটার্ন দাখিল অনলাইনে করা হতে পারে। জিডিপি অনুপাতে কর আদায়ের হার আরও কমে গেছে জানিয়ে আব্দুর রহমান খান জানান, এই হার বাড়াতে হবে। দাতা সংস্থারা বাংলাদেশের কাছে ঋণের টাকা ফেরত চান বলেই তারা কর আদায়ের চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন। এনবিআর চেয়ারম্যান আরও জানিয়েছেন, ভ্যাটের একাধিক হার হওয়া যৌক্তিক নয়, প্রয়োজনে ভ্যাটের জন্য আলাদা সফটওয়্যার করার কথাও জানিয়েছেন তিনি। গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। না, এটা পাওয়া যাবে না, তো এটা তো পাওয়া যাবে না, কারণ আপনি তো এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। আমার ধারণা নাই, এটা গোয়েন্দারা ভালো বলতে পারবে। দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, পূবালী ব্যাংকে শেখ হাসিনার যে লকার রয়েছে তা নিয়ে যে কোনো সংস্থা অনুসন্ধান করতে পারবে। বুধবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। বুধবার রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার লকারটি জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এই সময় দুদক মহাপরিচালক আরও জানান, ঋণের নামে ব্যাংক থেকে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে এবার গণপিটুনিতে নিহত হয়েছে 2 ছিনতাইকারী। বুধবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হচ্ছে হানিফ এবং সবুজ। এছাড়া এই ঘটনায় শরীফ এবং জুয়েল নামে আরও 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের দৌরাত্মে অতিষ্ঠ তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা বুধবার ভোর 4টার। নবীনগর হাউজিং এর 16 নম্বরের একটি সড়কের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারী সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে এলাকাবাসী। এরপর লাঠিসোঁটা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এতে ঘটনাস্থলে হানিফ নামের একজনের মৃত্যু হয়, আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনার ঠিক 3 ঘন্টা যেতে না যেতেই নবীনগর হাউজিং এর 11 নম্বর রোডে সুজন নামের আরেক ছিনতাইকারী গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। বাংলা ভিশনের হাতে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গেল রবিবার গণপিটুনিতে নিহত হানিফ ও তার সহযোগী সুজন অটোরিকশা থামিয়ে অজ্ঞাত 2 জন ব্যক্তির সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে।
মানে সাপ লুডো খেলার মতো হয়েছে। জনগণের মানে আত্মহত্যা, আমরা যে মানুষ, আমাদের যে জীবনের যে একটা নিরাপত্তা আছে, সেই নিরাপত্তা পাই। ছিনতাইকারী বগুলাইয়া ডুবাইয়া এইটা সেটা নিয়ে আরো আসতে পারে। এইভাবে প্রত্যেকটা দিনে চলতেছে, মাসের আর ভাত একদিন না একদিন হবেই। এদিকে পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত, তবে কারা আইন হাতে তুলে নিল তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজিত জননা কর্তৃক আটক হয়ে গণধোলায় সুজন বয়স 19, পিতা জাহাঙ্গীর, বোরহানউদ্দিন ভোলার বাসিন্দা, থানা পুলিশের সহযোগিতা সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হসপিটালে রেফার করে। পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আর শরীফ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হসপিটালে আছে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে দুইটা মামলা রুজু হয়েছে। আর তারা হচ্ছে যে কি বলে ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ও এর আশেপাশে অপরাধ নিয়ন্ত্রণে দ্রুতই পুলিশ ফাঁড়ি কিংবা থানা নির্মাণের সুপারিশ এই পুলিশ কর্মকর্তার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের অপেক্ষা করতে হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের প্রতি নেপালিদের কোনো খারাপ ধারণা নেই, তাই নেপালে আটকে পড়াদের কোনো সমস্যা হবে না। নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি হবে বলে বাংলাদেশ আশা করে। শান্তি রক্ষার প্রয়োজন হলে সহযোগিতা করবে বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত খসড়ায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৬১৮টি। এবার গড়ে প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, বর্তমানে 10টি অঞ্চলের আওতায় 64 জেলায় 300 আসনে মোট ভোটার সংখ্যা 12,61,61,201 জন। ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোট কক্ষের পৃথক হিসাব করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে 600 পুরুষ ভোটারের জন্য একটি এবং 500 মহিলা ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি আপত্তি 25 সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তি হবে 12 অক্টোবর। এরপর 20 অক্টোবর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর শিবপুরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইরা। উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে সন্ধ্যায় হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন সোহাগ এবং তার ভাই রানা। তারা একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এ সময় গুরুতর আহত হন নিহতদের মা শামীমা আক্তার। পুলিশ এবং এলাকাবাসী জানায়, চাচাতো ভাই দিদার এবং বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ির উপর দিয়ে নিষ্কাশন করাকে কেন্দ্র করে 2 পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এর জেরে বিকেল 5:30টার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচা মামুন এবং তার 2 ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম, শাবল নিয়ে সোহাগ এবং তার ছোট ভাই রানার উপর হামলা চালায়। এই সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে রানা নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজল হোসেন। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। অফিসার্স অ্যাসোসিয়েশন সংস্থার কর্মকর্তাদের কল্যাণে প্রতি বছরের মতো এবারও বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সন্তানদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এবছর 59 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়, যারা 2022, 23 ও 24 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। তাদেরকে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হোসেন। এতে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আরিফ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য ডক্টর মোহাম্মদ জিয়াউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভার আয়োজন করে উত্তর জেলা মহিলা দল। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
লালমনিরহাটে জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। বিএনপির অস্থায়ী কার্যালয়ে শোক সভায় প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভায় মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। ফরিদপুরে হরিচাঁদ ঠাকুর সেবা সংঘের উদ্যোগে পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মঙ্গল ঘট স্থাপন ও মতুয়া উৎসব উদযাপন হয়েছে। শহরতলির পারচরে আয়োজিত এই উৎসবে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। পারচর মতুয়া সংঘের সভাপতি বাবু উত্তম বিশ্বাসের সভাপতিত্বে এ সময় তার সাথে ছিলেন মতুয়া মাতা সীমা দেবী ঠাকুরানী, সুব্রত ঠাকুর, সাগর সাধু ঠাকুর, শ্রী জটাধর গোসাই সহ অনেকে। ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়ন ও বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ সহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোড শোর আয়োজন করেছে। 10 ও 11 সেপ্টেম্বর 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন। সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্ট সহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা, এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন হাওলাদার সহ কুমিল্লা জেলার সকল ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয় বললেন সাদিক। নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিলেন আবিদুল। শিবিরের সমালোচনায় ওমামা। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের। আওয়ামী লীগের সঙ্গে শিবির আঁতাতের অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির জন্য সতর্কতার সংকেত বললেন সেলিমা রহমান। 33 বছর পর ডাকসু নির্বাচনকাল, ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা। ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান জব্দ করলে এনবিআর। গোয়েন্দারা কাজ করছে, এ বিষয়ে জানেন না বললেন এনবিআর চেয়ারম্যান। ফের ছিনতাইকারীদের তাণ্ডব মোহাম্মদপুরে। 3 ঘন্টার মধ্যে 2টি ছিনতাইয়ের চেষ্টা। গণপিটুনিতে 2 ছিনতাইকারী নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।